বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠককাল ফলপ্রসূ আলোচনার আশা অর্থ উপদেষ্টার। মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। 3 নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকরা বা থাকছে না, জানান সিইসি। আগ্রহ প্রকাশ করে ইইউ সহ বিভিন্ন সংস্থার চিঠি। অতীত স্বৈরাচারকে সামনে আনতে পিআর পদ্ধতি চাওয়া হচ্ছে, মন্তব্য দুদুর। বেনামে সক্রিয় হতে চায় আওয়ামী লীগ, বললেন সালাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়াই লক্ষ্য, কুষ্টিয়ার নাহিদ ইসলাম, আবরার ফাহাদের কবর জিয়ারত। শরীয়তপুরে জাজিরে পদসেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, টানা বৃষ্টিতে ফেনীতে জলাবদ্ধতা, কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা। গাজা যুদ্ধ বন্ধের আলোচনা ভালোভাবে এগোচ্ছে, দাবি ট্রাম্পের। গাজাবাসীকে উচ্ছেদের চেষ্টা নেতানিয়াহু, ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ। এবং পাল্লে কেলেতে শেষ ওয়ানডেতে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা, জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় মিরাজ বাহিনী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও 13টি দেশে এই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও 14টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর 25 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুল্ক হার নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। ইতিমধ্যে দেশটিতে অবস্থান করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হবে এমন আশা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, বাজেট ঘাটতি কমাতে আদায় পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের উপর পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে
সেটা ঠিক অফিসিয়াল তো না, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। চলতি বছরে রাজস্ব আদায় নিয়ে উপদেষ্টা বলেন, খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি, পদ্ধতি পরিবর্তন করে আগামীতে রাজস্ব বাড়ানো হবে। এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভেট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। খাদ্য মূল্যস্ফীতি কমেছে, ক্রমাগত আরো কমবে এমন আশা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সার্বিকভাবে মূল্যস্ফীতি নেমে আসবে। পুরো ইনফ্লেশন কমে গেছে 2% পয়েন্টে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই উইন উইন সমাধান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পাওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর মাধ্যমে যৌক্তিক সমাধানের আশা করছেন তারা। অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হক মনে করছেন, ভিয়েতনামের মতো সমঝোতার কৌশল অবলম্বন করলে বাংলাদেশও সংকট কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি রফতানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের সহায়তায় ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে শুল্ক দিতে হতো 15%, তবে আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে আরও 35% শুল্ক। সোমবার প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা হয় 37% শুল্ক, যা তৈরি পোশাক খাত সহ বাংলাদেশি রপ্তানিকারকদের গলার কাটা হয়ে দাঁড়ায়। পরে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে ঢাকা। ওয়াশিংটনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তারা। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠকের কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা ঢাকার। যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের শুল্ক হার অনেক বেশি দাবি করে ট্রাম্প পাল্টা শুল্ক বসান। এজন্য তাদের পণ্যে শুল্ক কমালে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ মাজেদুল হক। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, লাওস বলেন, তারা যদি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক নীতির বিষয়ে যদি আপনার আলোচনা করে ফলপ্রসূ রেজাল্ট পায়, ফলাফল পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য আপনার ট্রাম্প প্রশাসনের আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ ধরনের সংকট মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশ্বে নতুন নতুন বাজার খোঁজার আহ্বানও জানান তিনি। সারা পৃথিবীতে বাজার খুঁজতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন আপনার রপ্তানি গন্তব্য খুঁজে বের করতে হবে, আপনার রপ্তানি পণ্য বৈচিত্র্য আনতে হবে। ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি খাতের অগ্রযাত্রায় সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিগত 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সিসি নাসির উদ্দিন। এই নির্বাচনেও অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে বলে জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকেই কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। শিউলি রায় রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডা রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিসি নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে চান কানাডা রাষ্ট্রদূত। ব্যালট প্রকল্পেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। কানাডা হ্যাড অ্যান ইলেকশন লাস্ট ইয়ার, গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকে ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছে যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে।
We are seriously working on this issue. বিগত 3টি নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের এবার নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন সিইসি। যাদের এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে কানাডার পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করার কথা জানান সিইসি MM নাসির উদ্দিন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। যারা অন্ধকারের শক্তি আর পতিত স্বৈরাচারের শক্তিকে সামনে আনতে চায় তারাই পিআর পদ্ধতি চেয়ে নির্বাচনকে পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর আওয়ামী লীগ বেনামে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে উপস্থিত হয়ে বক্তারা বলেন, শুধু জুলাই অভ্যুত্থান নয়, বিগত সব অভ্যুত্থানে যারা নিহত তাদের সবাইকে মূল্যায়ন করতে হবে। বলেন, নির্বাচন পিছিয়ে ফ্যাসিস্টের পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে কিছু কিছু রাজনৈতিক দল। এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয়। আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার গণপরিষদ নির্বাচন, বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে। আমরা একটা নির্বাচন চাই, জনগণের কাছে আসেন, আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে, হাঁটেন, আপনার দাবি দেন, ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন, তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে। স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা অন্ধকারের শক্তি আর পতিত স্বৈরাচারের শক্তিকে সামনে আনতে চায় তারাই পিআর পদ্ধতি চেয়ে নির্বাচনকে পিছাতে চায়। যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কায়দা কানুন, তারা ধরছে পিআর। আমার কাছে মনে হয় পিআরটা এখন যথেষ্ট না। এ সময় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ১১ বছর পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের আপিল শুনানি ফের আগামীকাল অনুষ্ঠিত হবে। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে আপিল শুনানি ফের পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়। এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক, কিন্তু তার শুনানি হয়নি গেল ১১ বছরেও। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরে পদ্মা রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা গেছে। সোমবার বিকেল থেকে ১৫০ মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। হুমকিতে রয়েছে আশেপাশের রাস্তাঘাট ও শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগুন রোধে জরুরি অবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে। ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচার আকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ৬০০ পরিবার। নদী ভাঙনে মাত্র ১ ঘন্টায় ভেঙে পড়েছে ১৫০ মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় ৫০টি ঘর ও ৯টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়। প্রথমে ট্রলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লঞ্চঘাটের সিঁড়ি ছিল সেটাও চলে যায়। ২টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি। জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে।
সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিতে ফেনী ও পটুয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফেনীতে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 233 মিলিমিটার। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মাছের ঘের ও পুকুর। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও। ঝোড়ো হাওয়ায় আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজান আফরোজের টুম্পা রিপোর্ট। টানা বৃষ্টিতে সড়ক যেন এখন নদী। এটি ফেনী শহরের চিত্র। জেলায় 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শহর ঘুরে দেখা যায় টানা বৃষ্টিতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর পেট্রো বাংলো, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক জুড়ে থই থই পানিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি থাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। স্কুলে গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। পানি ঢুকে পড়ায় সড়কের দুধারের দোকানপাটের মালামাল সহ ক্ষতি হয়েছে ব্যাপক। আসার পর থেকে রাস্তায় কোনো গাড়ি নেই এবং কি একটা বাস পাইছি সেটা অনেকবার নষ্ট হয়েছে। পরিকল্পিত রেল ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে যে আজকে ফেনী শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানিও। এটা এখনো অনেক নিচে আছে বিপদসীমার। হ্যাঁ, এখনই আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি। ফেনী পৌর প্রশাসক জানান, বৃষ্টির গতির সাথে ড্রেনেজের পানি সরার সক্ষমতা না থাকায় শহরে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা। তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় জেলায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে আছে সবুজবাগ, নতুন বাজার, তিতাস মোড় সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে 3 মাত্রার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। মাছ ধরা ট্রলারসমূহকেও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের টানা বর্ষণের কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা জেলা প্রশাসকের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এদিকে টেকনাফ সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গেছে। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্যছবি তারা জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রতি বর্ষার মৌসুমে কক্সবাজারের পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। স্থানীয়রা বলছে বৃষ্টি নামলেই ঘিরে আসে আতঙ্ক। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পুনর্বাসনের নিশ্চয়তা না থাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ পদদেশ ছাড়তে রাজি নন অনেক বাসিন্দাই। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাই থাকিবার মতন এই আর যদি সরকার হনমিকা আসর দেয় আর আসর মাঝে যাইম বই। যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা ভয়ে থাকি যে
এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি, মানে ঝুঁকিপূর্ণ, আমরা খুব জ্বর মানে খুব কষ্টের দিন যায়, আমাদের খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় দোষী পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না। জেলা প্রশাসনের দাবি অতিবৃষ্টি শুরু হলেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে একই এলাকার বাসিন্দাদের প্রতি বছর সরিয়ে নেওয়া প্রশাসনের জন্য হয়ে উঠেছে বাড়তি চাপ ও চ্যালেঞ্জ। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। আগামীতে সঠিক প্রক্রিয়ায় সরকারের নিকট আবেদন জানালে এসব বাসিন্দাকে ভূমিহীন হিসাবে অন্য কোথাও জমির বন্দোবস্ত পেতে পারে কিনা তা জেলা প্রশাসন গভীরভাবে বিবেচনা করছে। আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন, তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করে দেখব। স্থায়ী আবাসনের ব্যবস্থা ও আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। কক্সবাজারে চলতি বর্ষা মৌসুমে 4 দিনের ভারী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ 2 জন। সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে এই ঘটনাটি ঘটে। জানা যায় উদ্ধার হওয়া মরদেহটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাবাবের। এছাড়া একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের অরিত্র ও আদিব এখনো নিখোঁজ রয়েছেন। ছয় দফা দাবি আদায়ে একযোগে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারীরা। নিয়োগ বিধি সংশোধন থেকে শুরু করে বেতন বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ময়মনসিংহে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। নিয়োগ বিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ 6 দফা দাবি তোলেন তারা। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের 1,20,000 আউটরিচ টিকা কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। একই দাবি নড়াইলের কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত ও ই-সার্ভিস ডিপ্লোমা স্বীকৃতি তাদের ন্যায্য অধিকার। ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। আমরা টেকনিক্যাল সহ 6টি দাবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জেলায় অবস্থান কর্মসূচি পালন করছি। সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ন্যায্য দাবিটুকু মেনে আমাদের যে কাজে যে সম্মানটুকু দেওয়ার টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে আমাদের জন্য সেই সম্মানটুকু প্রদান করেন। নাটোরে স্বাস্থ্য সহকারীরা 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি নিয়ে। লালমনিরহাটে স্বাস্থ্য সহকারীরা শুধু অবস্থান কর্মসূচি নয়, কর্মবিরতিও পালন করছেন। দাবি দেওয়া বাস্তবায়ন না করে সরকার, তাহলে আমাদের 1/9/2025 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনের চিন্তাধারা আমাদের আছে। আমাদের এখানে যারা এএসটি ট্রেনিং একটা আমাদের বিষয় আছে, ওই এএসটি ট্রেনিং করছেন যারা, তাদের এই এএসটি যাদের ট্রেনিং করা আছে তারা যেন এই ট্রেনিংয়ের মাধ্যমেই 11তম গ্রেডে যেতে পারেন। চাঁপাইনবাবগঞ্জেও নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড উন্নীতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজারে জেলা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে 7 উপজেলার স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। আজকে আমরা সকল স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এখানে সমবেত হয়েছি আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের 6 দফা দাবি, এর মধ্যে প্রধান দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।